আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব রিসেন্ট পলিটিক্যাল থট থেকে অধ্যায় 1-এর গ বিভাগ বা রচনামূলক প্রশ্নগুলি নিয়ে সাম্প্রতিককালে রাষ্ট্রচিন্তার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা, ইমানুয়েল কান্টের নৈতিক দর্শন সম্পর্কে আলোচনা অথবা কান্টের নীতি দর্শন মূল্যায়ন। 3 নম্বরে সাম্প্রতিককালে রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা। এই 3টি কোশ্চেন দিকদর্শন সাজেশন থেকে দেওয়া হয়েছে। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে মাস্টার্স ফাইনাল দিবেন তারা ভিডিওটি দেখতে থাকুন আর শেয়ার করে দিন যারা মাস্টার্স পরীক্ষা দিবে তাদের কাছে। রাষ্ট্রচিন্তা কি? রাষ্ট্রচিন্তার উদ্ভব বিকাশ সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রচিন্তা বলতে কি বোঝো, অথবা রাষ্ট্রচিন্তার উদ্ভব বিকাশ সম্পর্কে তুমি যা জানো তাই লিখো। চলুন শুরু করি। ভূমিকা। মানুষ সামাজিক জীব বলে প্রতিটি মানুষ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানে সংযুক্ত জীবনাচরণ পরিচালনা করে, আর মানুষ তার জীবনে যে প্রতিষ্ঠানের সঙ্গে বেশি যুক্ত থাকে সেটিই হলো রাষ্ট্র। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে যে চিন্তা চেতনা ও ধ্যান ধারণা পোষণ করে তাই রাষ্ট্রচিন্তা। রাষ্ট্রচিন্তার উৎপত্তি ও বিকাশ সেই প্রাচীন কাল থেকে। কালের বিবর্তনে রাষ্ট্রের সম্পর্কে চিন্তার ক্রম পরিবর্তন এসেছে। নিম্নে সম্পর্কে আলোচনা করা হলো। রাষ্ট্রচিন্তা উদ্ভব ও বিকাশ। সাধারণ যে কোনো দার্শনিক চিন্তাধারার কালের বিবর্তন অনুযায়ী আলোচিত হয়ে থাকে। কালের পরিক্রমায় এর উদ্ভব ও বিকাশ ঘটে বলে দার্শনিকগণ একই পদ্ধতি আলোচনার পক্ষপাতী। তাই কালের প্রেক্ষাপট অনুসারে দার্শনিকগণ রাষ্ট্রচিন্তার ইতিহাসকে দুই ভাগে প্রকাশ করার প্রয়াস পেয়েছেন। একটি হচ্ছে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা, আরেকটি হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বলতে বোঝায় পাশ্চাত্য অঞ্চলের রাষ্ট্রচিন্তা হলো গ্রিক, রোম, ইতালি, অন্যান্য ইউরোপীয় দেশসমূহের রাষ্ট্রচিন্তাকে বোঝায়। মূলত প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বলতে বোঝা হচ্ছে ভারতীয়, মিশরীয়, ব্যাবিলনীয়, এশিরীয়, পার্শ্ব এলাকার রাষ্ট্রচিন্তার মূল প্রাচ্য রাষ্ট্রচিন্তা হিসেবে পরিচিত। এই সকল অঞ্চলের রাষ্ট্রচিন্তা উপরোক্ত অঞ্চলসমূহের রাজনৈতিক স্থান পেয়েছে। আর পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা হচ্ছে পাশ্চাত্য অঞ্চলের রাষ্ট্রচিন্তা। এগুলো হচ্ছে গ্রিক, রোম, ইতালি, অন্যান্য ইউরোপীয় দেশসমূহের রাষ্ট্রচিন্তাকে বোঝায়। মূলত পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা ইউরোপীয় রাষ্ট্রচিন্তা নামে অভিহিত করা হয়। প্রাচীনকাল থেকেই পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার উদ্ভব। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা 3 ভাগে বিভক্ত: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। রাষ্ট্রচিন্তা। বিভিন্ন মনীষী বিভিন্ন সময়ে সমাজ, রাষ্ট্র ও রাষ্ট্রের প্রকৃতি, উদ্দেশ্য ও কার্যাবলী সম্পর্কে যে মতবাদ প্রদান করেছেন তাকে রাষ্ট্র দর্শন বলে। অর্থাৎ রাষ্ট্র দর্শন রাষ্ট্রের কাঠামো ও শাসন ব্যবস্থাকে নির্দেশ করে। তাই রাষ্ট্র সম্পর্কিত মূল্যবান দার্শনিক চিন্তাকে রাষ্ট্র দর্শন বলা হয়। প্রামাণ্য সংজ্ঞা। নিম্নে বিভিন্ন মনীষীরা রাষ্ট্র চিন্তা সম্পর্কিত মতবাদগুলো উপস্থাপন করা হলো। অধ্যাপক ওয়েবার বলেন, রাষ্ট্র দর্শন বলতে বোঝায় সেই দর্শন যা রাষ্ট্রের গঠন, প্রকৃতি ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করে। অধ্যাপক হেরম্যান বলেছেন, রাষ্ট্র দর্শন রাষ্ট্রের স্থিতিশীল পর্যায়গুলো নিয়ে আলোচনা করে। ভি.ডি. মহাজনের মতে, রাষ্ট্র দর্শন এমন একটি যৌক্তিক বিশ্লেষণ যা রাজনৈতিক প্রক্রিয়ার রাজনীতিক কার্যাবলী ও ব্যাখ্যাদানকারী কর্তৃক প্রকাশিত হয়। অধ্যাপক ফিলিপ ডোয়েল বলেন, রাষ্ট্র দর্শনের বিষয়বস্তু প্রধানত 3টি ক্ষেত্রে উল্লেখযোগ্য, যথা মানব প্রকৃতি ও তার কার্যকলাপ, জীবনের সমগ্র অনুভূতির জন্য পৃথিবীর অপর বিষয়ের সাথে মানুষের সম্পর্ক এবং সমাজের পারস্পরিক সম্পর্ক। প্রাচীন যুগ। ইতিহাসের পূর্বের যুগকে প্রাচীন যুগ বলা হয়। এ সময় রাষ্ট্র দর্শন সম্পর্কে বিভিন্ন মতবাদ দেওয়া হয়। প্রাচীন যুগের দার্শনিকদের মধ্যে বিশেষ করে সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের নাম উল্লেখযোগ্য। প্রাচীন যুগে প্লেটো ও অ্যারিস্টটল আদর্শ রাষ্ট্র গঠন সম্পর্কে বিভিন্ন মতবাদ উপস্থাপন করেছেন। এ সময় রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বেশি আলোচনা করেন প্লেটো। তিনি তার রিপাবলিক গ্রন্থে আদর্শ রাষ্ট্র সম্পর্কে বলেছেন। তবে অ্যারিস্টটল আদর্শ রাষ্ট্র ছিল অনেকটা বাস্তবমুখী, তবু তাদের আদর্শ রাষ্ট্র বাস্তবে রূপান্তরিত হয়নি। এ সময় সমাজের দাসপ্রথা বিদ্যমান ছিল। প্লেটো ও অ্যারিস্টটল দাসপ্রথাকে আদর্শ রাষ্ট্রের জন্য অপরিহার্য মনে করেন। এই ঘৃণ্য প্রথা তৎকালীন সমাজকে কুলুষিত করেছিল। তবু উভয়ই রাষ্ট্রচিন্তার নৈতিক দিকও ছিল। শিক্ষা সম্পর্কে প্লেটোর চিন্তা ভাবনা ছিল সত্যি গ্রহণযোগ্য। তারা সুনাগরিক গড়ে তোলার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছিল। বিপ্লব সম্পর্কে অ্যারিস্টটল যে ব্যাখ্যা দিয়েছিলেন তা আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্লেটো ন্যায় বিচার সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন। বিশেষ করে প্রাচীন যুগে এই দুইজন দার্শনিকের চিন্তা ভাবনা প্রাচীন যুগকে অমর করে রেখেছে। মধ্যযুগের রাষ্ট্রচিন্তা অন্যতম বৈশিষ্ট্য হলো ধর্মকেন্দ্রিক। এই সময় মানুষের মধ্যে ধর্ম চেতনা বৃদ্ধি পায়। মানুষ পরকাল সম্পর্কে ভাবতে থাকে। এই যুগে প্রধান ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম। ফলে গির্জা ও রাষ্ট্র শক্তির মধ্যে চরম বিরোধ দেখা দেয়।
মধ্যযুগের রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ধর্মকেন্দ্রিক। এ সময় মানুষের মধ্যে ধর্মচেতনা বৃদ্ধি পায়, মানুষ পরকাল সম্পর্কে ভাবতে থাকে। এই যুগে প্রধান ধর্ম ছিল খ্রিস্ট ধর্ম, ফলে গির্জা ও রাষ্ট্রশক্তির মধ্যে চরম বিরোধ দেখা দেয়। মানুষ পরকালের মুক্তির আশায় নিজেদের সমস্ত সম্পদ গির্জার নিকটে সমর্পণ করল, ফলে গির্জা বিপুল সম্পদের মালিক হয়। রাজশক্তি ও ধর্মশক্তির মধ্যে বিরোধ প্রকট হয়ে ওঠে। এভাবে মধ্যযুগের ইতিহাস চলতে থাকে। ধর্ম যাজকদের বিলাসবহুল জীবনযাপন সাধারণ জনগণকে বিশুদ্ধ করে তোলে, ফলে ধর্মের প্রভাব কিছুটা হ্রাস পায়। গির্জার স্বৈরাচারিতা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। মধ্যযুগে রেনেসাঁর ফলে জ্ঞান বিজ্ঞান, শিল্প, ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটে। বিশ্ব অর্থনীতির চেহারা পাল্টে যায়। মানুষ সংস্কার আন্দোলনের দিকে ঝুঁকে পড়ে। শিক্ষা বিস্তারের ফলে এ সময় মানুষের মন কুসংস্কার মুক্ত হয়। গির্জার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়। বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পথ প্রসারিত হয়। বুর্জোয়া শ্রেণীর জন্ম হয়, কারণ মানুষ সংস্কার আন্দোলনের পর থেকে পার্থিব মোহে বিমোহিত হয়। ফলে মানুষের সম্পদ বৃদ্ধির প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। রাষ্ট্র ব্যবস্থা বুর্জোয়া শ্রেণীর হাতে চলে যায়। এ সময় জাতীয় রাষ্ট্রের জন্ম হয়, সাথে সাথে ধর্ম রাজনীতি থেকে বিচ্ছেদ হয়ে যায়। আধুনিক যুগ 1610 থেকে 1831 সাল পর্যন্ত সময়কে আধুনিক যুগ বলে অভিহিত করা হয়। 1610 থেকে 1831 সাল পর্যন্ত সময়কে আধুনিক যুগ বলে অভিহিত করা হয়। আধুনিক শব্দটি ইংরেজি প্রতিশব্দ মডার্ন, যা এসেছে মড থেকে। মড শব্দের অর্থ পদ্ধতি বা প্রক্রিয়া, অর্থাৎ যে পদ্ধতি সনাতন পদ্ধতি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র এবং যা বর্তমানের সাথে সঙ্গতিপূর্ণ তাকে আধুনিক যুগ বলে। আধুনিক যুগের চিন্তা ভাবনা মধ্যযুগীয় চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ পৃথক। ম্যাকিয়াভেলি আধুনিক রাষ্ট্র দর্শনের এক নতুন সিদ্ধান্ত উন্মোচন করেন। তিনি তার দি প্রিন্সেস গ্রন্থে আধুনিক রাষ্ট্র সম্পর্কে আলোচনা করেন। তিনি তার রচনাতে রাষ্ট্রীয় আইন ও ঐশ্বরিক আইন যে সম্পূর্ণ স্বতন্ত্র তা তিনি উচ্চারিত করেন। আধুনিক যুগে ধর্মরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ম্যাকিয়াভেলি রাষ্ট্রকে সার্বভৌম শক্তির প্রতীক হিসেবে মনে করেন। তার পূর্বে রাষ্ট্র সম্পর্কে কেউ এত গভীরভাবে ভাবেননি, এজন্য তাকে আধুনিক রাষ্ট্র দর্শনের জন্ম বলা হয়। আধুনিক রাষ্ট্র দর্শনের বৈশিষ্ট্য 4টি, যথা লোকায়তবাদ, যুক্তিবাদ, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদ। লোকায়তবাদের মাধ্যমে আধুনিক যুগে গির্জার প্রভাব হ্রাস পায়। এ সময় নিউটন, গ্যালিলিও, কোপারনিকাস, ভেসালিয়াস, হার্ভে ও রয়েল প্রমুখ বিজ্ঞানীগণ তাদের বৈজ্ঞানিক প্রতিভার সাক্ষ্য রাখেন। আধুনিক যুগে যুক্তিবাদী ভাবধারা বিশেষ প্রাধান্য বিস্তার করে। সপ্তদশ শতকে যুক্তিকে রাষ্ট্রের মূল ভিত্তি হিসেবে দেখানো হয়, কিন্তু 19বিংশ শতাব্দীতে এসে এর গুরুত্ব হ্রাস পায়। আধুনিক যুগে দর্শনের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা হলো কুসংস্কার মুক্ত স্বাধীন রাষ্ট্রের স্বাধীন চিন্তার উন্মেষ ঘটে। ধর্মীয় প্রভাব বিশেষ করে গির্জা শক্তি হ্রাস পায়। মানবতাবাদী বিজ্ঞান ভিত্তিক দর্শনের সূত্রপাত ঘটে। উপসংহার: উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে যুগে যুগে রাষ্ট্রচিন্তার বিবর্তন ঘটেছে। কালের বিবর্তনের সাথে সাথে প্রাচীনকাল হতে শুরু হয়ে মধ্যযুগ পেরিয়ে আধুনিক যুগে এসে রাষ্ট্রচিন্তা একটি পরিপূর্ণ রূপ লাভ করেছে। আর রাষ্ট্রচিন্তার যে বিশাল অবয়ব বর্তমান লক্ষ্য করা যায় তা অনেক সময় পার হয়ে আজ এ পর্যন্ত পরিণত হয়েছে। আর এর পিছনে রয়েছে বহু মনীষীর ত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাস। ইমানুয়েল কান্টের নৈতিক দর্শন সম্পর্কে আলোচনা। ভূমিকা: দর্শনের ইতিহাসে ইমানুয়েল কান্ট এক অনন্য নাম। তিনি ছিলেন মূলত একজন দার্শনিক। তার দর্শন চিন্তার মূল বিষয় হচ্ছে মানুষের নৈতিক স্বাধীনতা। তিনি হিউনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান তত্ত্ব এবং ডেকার্তের যুক্তিবাদের সমন্বয়ে নৈতিক দর্শন তত্ত্বের ভিত্তি স্থাপন করেন। এজন্য নৈতিক দর্শন ইতিহাসে ইমানুয়েল কান্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। কান্টের নৈতিক দর্শনের মূল বিষয় নিম্নে। কান্টের নীতি দর্শনের মূল বিষয় সম্পর্কে আলোচনা করা হলো। পূর্বত সিদ্ধ জ্ঞান। নৈতিক জ্ঞান পূর্বত সিদ্ধ। তিনি বলেন, ইন্দ্রিয় অনুভবের প্রদত্ত বস্তু সম্পর্কে জ্ঞান ছাড়া নৈতিক জ্ঞানকে আমাদের গ্রহণ করতে হবে। যেমন প্রত্যেক মানুষের সত্য কথা বলা উচিত। সত্য কথা বলা পূর্ব সিদ্ধ জ্ঞান। সদিচ্ছা: কান্ট বলেন, ইচ্ছা কর্তব্যের জন্য যে ক্রিয়া করা হয় তাই সদিচ্ছা। এটি কর্তব্যের সাথে সঙ্গতিপূর্ণ। কান্ট বলেন, যে কাজ কর্তব্যের জন্য করা হয় তার নৈতিক মূল্য রয়েছে। ইচ্ছা ও কর্তব্য মিলে মূলত সদিচ্ছা তৈরি হয়, অর্থাৎ সদিচ্ছা সৃষ্টি হয় নৈতিক বাধ্যবাধকতা থেকে। নৈতিকতার মূলে মানুষের দায়িত্ব ও কর্তব্য নিহিত। এজন্য নৈতিক নিয়মকে শ্রদ্ধা করতে হবে। শর্তীন আদেশ: কান্টের মতো নৈতিক নিয়ম হলো শর্তীন আদেশ। আদেশ 3 প্রকার, যথা শর্তাধীন আদেশ, দৃঢ় উক্তিমূলক আদেশ এবং শর্ত নিরপেক্ষ আদেশ।
শর্তাধীন আদেশ হলো যা উদ্দেশ্য সিদ্ধির জন্য সম্পাদিত হয়। দৃঢ় উক্তিমূলক আদেশ বলতে স্পষ্ট আদেশকে বোঝায়। শর্ত নিরপেক্ষ আদেশ বলতে শর্ত ছাড়া আদেশ অর্থাৎ নৈতিক নিয়ম মেনে আদেশ করাকে বোঝায়। কান্ট এরূপ আদেশকে নৈতিক আদেশ বলেছেন। কান্টের কর্তব্য ও সদিচ্ছা। কান্টের মতে সদিচ্ছা বলতে বোঝায় যে ইচ্ছা কর্তব্যের জন্য ক্রিয়া করে, তাই সদিচ্ছা কর্তব্য ও ইচ্ছা একে অপরের পরিপূরক। সদিচ্ছা না থাকলে কর্তব্য সঠিকভাবে পালন করা সম্ভব নয়। তিনি বলেন, কর্তব্য মানুষের একটি নৈতিক দায়িত্ব। মানুষের দায়িত্ব ও কর্তব্য বোধের মূলে নৈতিকতা নিহিত। কান্টের মতে মানুষের কর্তব্য খাতিরে কর্তব্য পালন করে। এ প্রসঙ্গে কান্ট দুটি বিষয় অবতারণা করেছেন, যথা কোনো কাজের নৈতিক মূল্য জানতে হলে কাজটি কর্তব্য দ্বারা সম্পাদিত হওয়া প্রয়োজন। কোনো কাজের নৈতিক মূল্য কর্তার ইচ্ছার বিষয়বস্তুর উপর নির্ভর করে না, বরং ইচ্ছা নীতির উপর নির্ভর করে। কর্তব্য ও নৈতিক নিয়ম। কান্ট বলেন, ইচ্ছা কর্তব্যের জন্য যে ক্রিয়া করে তাই সদিচ্ছা, এবং যে সকল ক্রিয়া কর্তব্যের খাতিরে করা হয় বিধায় সেটা নৈতিক মূল্যের অধিকারী। নৈতিক নিয়ম কর্তব্যে পরিণত হয়, যা পালন করা আবশ্যক। মানুষের কাজের নৈতিক মূল্য থাকতে হলে নৈতিক নিয়মের প্রতি শ্রদ্ধাবশতভাবে কাজ করতে হবে। কর্তব্যের উপর নির্ভর করে কাজের নৈতিকতার মূল্যায়ন। নৈতিকতা ও ইচ্ছার স্বাধীনতা। ইচ্ছা স্বাধীনতা যখন কামনা বাসনায় পরিণত হয় তখন নৈতিকতা থাকে না। এরূপ স্বাধীনতা কখনো সৎ হতে পারে না। সমালোচনা। কান্টের নৈতিক মতবাদটি একটি অক্ষর মতবাদ, কেননা এখানে নৈতিকতার বিষয় অনুপস্থিত। কান্টের নৈতিক দর্শনের আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা কথা অনুপস্থিত। কান্ট অনুভূতির অপেক্ষা মানুষের বুদ্ধিকে প্রাধান্য দিয়েছে। কান্ট ইচ্ছাবৃত্তি কথা বলেছেন, কিন্তু এর ইন্দ্রিয় পরীক্ষা নিরীক্ষা সম্ভব না। কান্টের সদিচ্ছার ব্যাখ্যা অস্পষ্ট। তিনি সদিচ্ছাকে শর্তহীনভাবে সৎ বলে উপস্থাপন করেছেন। উপসংহার। উপযুক্ত আলোচনা থেকে বলা যায়, কান্টের দর্শনের মূল ভিত্তি নৈতিকতার উপর প্রতিষ্ঠিত হলেও নৈতিকতার মূল বিষয় এখানে অনুপস্থিত। তবু ইমানুয়েল কান্ট মানুষের মননের ইতিহাসে এক বিচারবাদী জ্ঞান তত্ত্ব ও নতুন ধরনের নীতিতত্ত্বের প্রণয়ন করে ষষ্ঠদশ শতাব্দীর জ্ঞান ভাণ্ডার পূর্ণ করে তুলেছে। তিনি নৈতিক নিয়মের ক্ষেত্রে বুদ্ধিকে প্রাধান্য দিয়েছে। সাম্প্রতিককালের রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা। আধুনিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা। ভূমিকা। ইতিহাস তার ঘটনাবলীর প্রবাহকে বজায় রাখে। সমাজ ও রাষ্ট্র অনেক সময় এই ঘটনাবলীর সাথে সামঞ্জস্য রক্ষা করে। এই ধারার সেই প্রাচীন যুগ থেকে মানুষ তার রাষ্ট্রচিন্তার পরিধি ও প্রকৃতির পরিবর্তন সাধন করে আসছে। প্রাচীন যুগ ও গ্রিক যুগে রাষ্ট্রচিন্তা নগরাষ্ট্রকে কেন্দ্র করে, মধ্যযুগ ছিল ধর্মকে কেন্দ্র করে, আর আধুনিক যুগ ছিল রেনেসাঁ সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে। আধুনিক যুগ রেনেসাঁ ও সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে জাতীয় রাষ্ট্র বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। সাধারণ আধুনিক রাষ্ট্রচিন্তা ধর্মনিরপেক্ষতা, নিয়মতান্ত্রিকতা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, জাতীয়তাবাদ, উপযোগবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সাম্যবাদ, সার্বভৌমত্ব, প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক কাঠামো প্রভৃতি বিষয়ের মধ্যে দিয়ে বিকাশ ও উৎকর্ষ সাধিত হয়। এক্ষেত্রে আধুনিক রাষ্ট্রচিন্তা বিকাশের নিকোলো ম্যাকিয়াভেলির নাম বিশেষভাবে গ্রহণযোগ্য। সাম্প্রতিককালের রাষ্ট্রচিন্তা। সাম্প্রতিককালের বা সমকালীন রাষ্ট্র দর্শন বলতে 1831 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্র সম্পর্কিত মতবাদকে বোঝায়। সাম্প্রতিককালের পূর্বে রাষ্ট্র দর্শন সম্পর্কিত মতবাদ অনেকটা পরিবর্তিত হয়েছে। তার রাষ্ট্র দর্শনের শান্তি শৃঙ্খলার কথা তুলে ধরেছেন। নিয়ন্ত্রিত ও পরিকল্পিত রাষ্ট্রের প্রবক্তা হিসেবে যাদের নাম স্মরণীয় হয়ে আছে তারা হলেন হেগেল ও ফিক্টে। হুবল্ট স্বায়ত্তশাসিত রাষ্ট্রের ধারণা দেন। হেগেল ব্যক্তি ও রাষ্ট্রের দ্বন্দ্বকে প্রতিষ্ঠিত করে একটি শক্তিশালী ঐতিহাসিক রাষ্ট্র দর্শনের ভিত্তি স্থাপন করেন। হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতিতে জার্মানিতে জাতীয়তাবাদের সূচনা হয়। এ সময় কার্ল মার্কস হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি থেকে প্রেরণা নিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, যার মূল লক্ষ্য ছিল শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। সমাজ রাষ্ট্রের প্রবক্তা হিসেবে যার নাম স্মরণীয় হয়ে আছে তিনি হলেন ব্রডলে। টি.এইচ. গ্রিন বলেন, শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি। এভাবে বিশ্ব দ্রুত এগিয়ে চলে। সাম্প্রতিককালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জোয়ার রয়েছে সারা বিশ্বে। সমাজের কথা ভেবে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে, ফলে বিশ্ব আজ আন্তর্জাতিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সাম্প্রতিককালের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো। ব্যক্তি স্বতন্ত্রবাদ, ইন্ডিভিজুয়ালিজম বলতে বোঝায় আধুনিক যুগের আবির্ভাবের ফলে ব্যক্তির যুক্তিবাদিতা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং সে অনেকটা সমমর্যাদায় আসীন হওয়ার সুযোগ লাভ করে। জগতের সুখ স্বাচ্ছন্দ্যের যে পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সম্পর্কে যে অগ্রণী
হয়ে উঠেছে। যুক্তি, অভিজ্ঞতা ও বিচার বুদ্ধি নিয়ে সমস্ত ঘটনা ও সিদ্ধান্তকে যে সে বিশ্লেষণ করতে আরম্ভ করে, গির্জার প্রভাব কমে আসে। সমাজ ও রাষ্ট্রের নির্মাতা ব্যক্তি ভগবান নয় এবং মানুষসৃষ্ট আইন দ্বারা সমাজ ও রাষ্ট্র শাসিত হয়, প্রকৃত বা ঐশ্বরিক আইন নয়। অর্থাৎ ধর্ম, রাষ্ট্র ও সমাজের ওপর মানুষের অবস্থানকে সুনিশ্চিত করা হয়। সাম্য সম্পর্কে মানুষের আগ্রহ, ইগারনেস অফ হিউম্যান অ্যাবাউট ইকুইটি। মধ্যযুগে আর্থ সামাজিক ব্যবস্থা কেবল ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। গির্জা মানুষের মনে এই ধারণা তৈরি করে দিয়েছিল যে ইহজগৎ খুবই তুচ্ছ, পাপ ও পুণ্য হলো আসল, এবং গির্জাকে সন্তুষ্ট রাখতে পারলে পরজগতে গিয়ে মানুষের পুণ্যের সুখ দেখতে পাবে। এই বোধ পরজগতের মধ্যে গড়ে ওঠায় আর্থ সামাজিক বৈষম্য তারা আদৌ গুরুত্ব দেয়নি। কিন্তু পরবর্তী সাম্য অর্জনের সমাজের এক শ্রেণীর মানুষের আগ্রহ দাঁড়ায় ব্যক্তি ও রাষ্ট্রের সার্বভৌমত্ব, ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্টেট সভরেনিটি। মধ্যযুগে রাষ্ট্রের অস্তিত্ব কেবল কাগজে কলমে ছিল। জাতীয় সার্বভৌম রাষ্ট্র বলতে যা বোঝায় গির্জার দাপটে তা অপ্রকাশ করার সুযোগ পায়নি। কালক্রমে জাতীয় রাষ্ট্রের সার্বভৌমতার পাশাপাশি গড়ে ওঠে ব্যক্তির সার্বভৌমত্ব। রেনেসাঁর আবির্ভাব, ইমার্জেন্স অফ রেনেসাঁস। রেনেসাঁ হলো পুনর্জাগরণ। সর্বস্তরের ধর্মের পরিবর্তিতে বিচার বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তির প্রভাব বৃদ্ধির ফলে ইউরোপে নবজাগরণের সৃষ্টি করে, যা রেনেসাঁ নামে খ্যাত। রেনেসাঁ সম্পর্কে অধ্যাপক পেয়ার বলেছেন, রেনেসাঁ হচ্ছে নতুন আদর্শের প্রচারণা যা পুরোপুরিভাবে মধ্যযুগীয় ব্যবস্থা অবসান ঘটিয়ে সপ্তদশ শতাব্দীর নতুন পৃথিবীর পত্তন ঘটায়। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন, পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল চেঞ্জ। আধুনিক যুগ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিবর্তনের বিশেষভাবে লক্ষণীয়। আধুনিক যুগে আমরা লক্ষ্য করি সামন্ততন্ত্রের ভাঙ্গন ও পুঁজিবাদের উত্থান। সামন্ত যুগে যে শ্রেণী বিরোধিতা ছিল তার বিশেষ পরিবর্তন হয়নি, তার নতুন আকার ধারণ করে। সামন্তপ্রভু ও ভূমি দানের মধ্যে শ্রেণী বৈরিতা গড়ে উঠেছিল, কিন্তু আধুনিক যুগের বুর্জোয়া শ্রেণীর আবির্ভাব হওয়ায় পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব উপস্থাপিত হয়। সমাজের সম্পদ ও ঐশ্বর্যের মালিকানা বুর্জোয়া শ্রেণীর হাতে কেন্দ্রীভূত হয়। অর্থনৈতিক পরিবর্তনের সাথে সামাজিক পরিবর্তন আসে। রাজনৈতিক চিন্তা রাষ্ট্রের কেন্দ্রীভূত, সেন্ট্রালাইজড দ্য পলিটিক্যাল থট ইন স্টেট। মধ্যযুগে রাষ্ট্রনীতি ধর্ম ও দর্শন কেন্দ্রিক হওয়ার অনেকে স্থলে স্বাতন্ত্র্য হারাতে বসেছিল, কিন্তু আধুনিক যুগে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির গুরুত্ব বৃদ্ধি পায় এবং বলা হয় রাষ্ট্রের সাথে নানা ব্যাপারে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সমাজ ও ব্যক্তির সকল প্রকার চিন্তা, ধ্যান ধারণা রাষ্ট্রকে কেন্দ্র করে। প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। আধুনিক রাষ্ট্রচিন্তার একটি উল্লেখযোগ্য দিক প্রতিনিধিত্বশীল গণতন্ত্র সম্পর্কে ধারণা বিকাশ। আধুনিক চিন্তাবিদদের মধ্যে জন লক গণতন্ত্র সম্পর্কে সৃজনশীল ব্যাখ্যা দান করেন। পরবর্তীতে জে.এস. মিল প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের কথা বলেন। সাম্প্রতিককালে লাস্কি, টকভিল প্রমুখ আধুনিক রাষ্ট্রচিন্তাবিদগণ এ সম্পর্কে তাদের সুচিন্তিত মতবাদ ব্যক্ত করেছেন। পুঁজিবাদ, ক্যাপিটালিজম। গণতন্ত্রের পাশাপাশি পুঁজিবাদের বিকাশ আধুনিক রাষ্ট্রচিন্তার উল্লেখযোগ্য দিক। পুঁজিবাদের আবির্ভাবের ফলে কৃষিপণ্যের সাথে শিল্পের উৎপাদন ও বাজার প্রসার লাভ করে, ফলে সার্বিকভাবে সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। অন্যদিকে গণতন্ত্রের সাথে পুঁজিবাদের সংযুক্তির ফলে সমাজতান্ত্রিক রাষ্ট্রচিন্তা বিকাশ ব্যাহত হয়। গৌরবময় বিপ্লব, গ্লোরিয়াস রেভলিউশন। 1688 সালে ইংল্যান্ডে যে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় তা সমাজ জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়। ফলে ইংল্যান্ড রাজশক্তির ক্ষমতা হ্রাস পায় এবং পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি পায়। জনগণ ও রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রসার লাভ করে। এই গৌরবময় বিপ্লব প্রথম ইউরোপের রাষ্ট্র কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে নতুন অধ্যায় সূচনা করে। লোকায়তবাদ, ম্যাটেরিয়ালিজম। আধুনিক রাষ্ট্রচিন্তা লোকায়তবাদ বিশেষ ভূমিকা পালন করে। মধ্যযুগীয় চার্চ এর প্রভাবমুক্ত হয়ে পরলৌকিক জগতের পরিবর্তে ইহলৌকিক জগতের ওপর অধিক গুরুত্ব পায়। এর মধ্য দিয়ে রাষ্ট্রচিন্তা যেখানে ঈশ্বরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, কিন্তু আধুনিক যুগে রাষ্ট্রচিন্তা জনগণের সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়া হয়। এক্ষেত্রে বলা হয় জনগণের ইচ্ছাই ঈশ্বরের ইচ্ছা। উপযোগবাদ, ইউটিলিটারিয়ানিজম। আধুনিক রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ দিক উপযোগবাদ। 19বিংশ শতকের প্রথম দিকে নৈতিকতাবাদ এবং স্বাধীনতার নতুন ব্যাখ্যা দিতে গিয়ে এই জন্য হয়।
যা আধুনিক রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করেছে। যুক্তির প্রাধান্য, সুপারম্যাসি অফ লজিক। মধ্যযুগে যেখানে ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতাকে কেন্দ্র করে রাষ্ট্রচিন্তার বিশ্বাসের পরিবর্তে যুক্তির উপর জোর দেয়, এক্ষেত্রে কেবল রাষ্ট্রচিন্তা নয়, সমাজের অন্যান্য ক্ষেত্রে যুক্তির প্রাধান্য লক্ষণীয়। উদারতাবাদ, লিবারিয়াজম। উদারতাবাদ বা লিবারালিজম। উদারতাবাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে উদারতাবাদী চেতনার প্রথম প্রকাশ ঘটে সপ্তদশ শতকের ইংল্যান্ডে, ফ্রান্স ও জার্মানিতে। 1680 সালে জেমন্সের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে ইংল্যান্ডের জনসাধারণ দ্বারা যে গৌরবময় বিপ্লব সাধিত হয় তাকে উদারতাবাদের প্রথম স্তর বলা হয়। পরবর্তীতে 1789 সালে ফরাসি বিপ্লবকে উদারতাবাদের বিপ্লব বলে আখ্যায়িত করতে পারে। 1910 সালে জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে উদারতাবাদী আন্দোলনের ঢেউ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়তে থাকে। উদারতাবাদ ধর্ম ও রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে অপরের মতবাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মধ্যে থেকেই উদারতাবাদের সৃষ্টি। জাতীয় রাষ্ট্রের ধারণা, কনসেপ্ট অফ ন্যাশনাল স্টেট। আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যতম দিক হল রাষ্ট্র সম্পর্কে ধারণা। রেনেসাঁ সূচনার লগ্নে জাতীয় রাষ্ট্রের ধারণা বিকাশ ঘটে। পরবর্তীকালে রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি হিসেবে জাতীয় রাষ্ট্রের ধারণাকে কেন্দ্র করে এক্ষেত্রে নাগরিক অধিকার, গণসার্বভৌমত্ব, পার্লামেন্টারি সরকার ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা যায়। ফরাসি বিপ্লব, ফ্রান্স রেভলিউশন। 1789 সালে ফরাসি বিপ্লব আধুনিক রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হয়। এই বিপ্লবের মূলে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার সারা বিশ্বের ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মানুষের চিন্তার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই বিপ্লবের প্রভাব ফলে রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। ফরাসি বিপ্লবকে জাতীয়তাবাদী রাষ্ট্রীয় চিন্তার উৎস হিসেবে বিবেচনা করা হয়। আশাবাদ, অপটিমিজম। আশাবাদকে সর্বকবাদের বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়। আশার ফলে মানুষের সব কিছু নিজের ভাবতে শিখে এবং নিজের জন্য করার চেষ্টা করে। এটি মূলত কার্য উদ্দীপক হিসেবে কাজ করে। ম্যাকিয়াভেলি দর্শন, ফিলোসফি অফ ম্যাকিয়াভেলি। রাষ্ট্রচিন্তার ইতিহাসে আধুনিক যুগ। 16 শতকের রেনেসাঁ থেকে শুরু। ম্যাকিয়াভেলির সময় ইউরোপীয় জনগণের ঢেউ উঠে তার প্রত্যক্ষ প্রভাব পড়ে রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে অভিমত ব্যক্ত করেন। নৈরাজ্যবাদ। 19 শতাব্দীতে নৈরাজ্যবাদী ধারণা উদ্ভব ঘটে। এই মতবাদের রাষ্ট্রের প্রয়োজনীয়তা অস্বীকার করা হয়। এই মতবাদের প্রবক্তাগণ হলেন প্রুধো, ডারউইন, টমাস হবস্কি। এক্ষেত্রে রাষ্ট্রের অপ্রয়োজনীয়তার কথা অস্বীকার করে সমাজের ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরা হয়, অর্থাৎ ব্যক্তিকে রাষ্ট্রের ঊর্ধ্বে অবস্থান দেওয়া হয়। উগ্র জাতীয়তাবাদ, এক্সট্রিম ন্যাশনালিজম। শিল্প বিপ্লবকে কেন্দ্র করে বুর্জোয়া ও পুঁজিবাদী সমাজের বিকাশ লাভ করে। এক্ষেত্রে বিশ্বব্যাপী শিল্পজাত পণ্যের বাজার দখল নিয়ে শিল্প নির্ভর দেশগুলোর মধ্যে সাম্রাজ্যবাদী শক্তির প্রয়াস লাভ করে, ফলে জাতীয়তাবাদ উগ্র রূপ লাভ নেয়। এর উপর ভিত্তি করে ফ্যাসিবাদ ও নেতৃত্ববাদের প্রসার লাভ করে, যা প্রত্যক্ষ ফলাফল লক্ষ্য করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন। এক্ষেত্রে উগ্র জাতীয়তাবাদ আধুনিক রাষ্ট্রচিন্তার প্রভাব লক্ষ্য করা যায়। ধর্ম থেকে রাজনীতি পৃথকীকরণ, পলিটিক্স সেপারেটেড ফ্রম রিলিজিয়ন। মধ্যযুগের রাজনীতিতে ধর্মের প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়, কিন্তু আধুনিক রাষ্ট্রচিন্তার প্রত্যক্ষ ফল হিসেবে রাজনীতিকে ধর্মীয় প্রভাবমুক্ত করা হয়। এক্ষেত্রে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ম্যাকিয়াভেলি এর অবদানকে স্বীকার করা হয়। তার পূর্ববর্তী বেশ কিছু চিন্তাবিদ ধর্ম থেকে রাজনীতি পৃথক করার কথা বলেও পুরোপুরি সম্পন্ন করতে পারেনি। তারা নৈতিকতার বিষয়টির উপর জোর দিয়েছেন। সমাজতন্ত্র আধুনিক রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পুঁজিবাদের পাশাপাশি সমাজতান্ত্রিক চিন্তার প্রসার লক্ষ্য করা যায়। ভৌগোলিক আবিষ্কার, জিওগ্রাফিক্যাল ডিসকভার। আধুনিক রাষ্ট্রচিন্তার বিকাশে গ্যালিলিও, ভেসালিয়াম, হার্বি, ভাস্কো দা গামা, কলম্বাস প্রমুখ চিন্তাবিদের আবিষ্কার যোগাযোগ ব্যবস্থা ও বিজ্ঞান চেতনা বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে, যা পরবর্তী রাষ্ট্রচিন্তার পরিবর্তন সাধনে অগ্রগামী হিসেবে কাজ করে। সর্বোত্তকবাদ, টোটালিটারিয়ানিজম। সর্বকতাবাদকে আধুনিক রাষ্ট্রচিন্তার একটি উজ্জ্বল বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়।
সর্বকতাবাদী প্রচেষ্টায় রাষ্ট্রবিরোধী কোনো কিছু সহ্য করা হয় না। এ মতবাদে রাষ্ট্র শক্তি সমাজের অন্যান্য প্রতিষ্ঠান উপরে স্থান দেওয়া হয়। এক্ষেত্রে আন্তর্জাতিকবাদকে প্রতিহিত করা হয়। উপসংহার: উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, রেনেসাঁ, শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব এবং যুক্তিবাদকে কেন্দ্র করে আধুনিক রাষ্ট্রচিন্তার সূচনা হলেও পরবর্তীকালে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক কাঠামোর